হ্যালো ভিউয়ার্স, আসলে লস খাওয়ার যে বিষয়টা, খাবারের এত পরিমাণ দাম বেড়ে গেছে যে গরুকে যে পরিমাণে খাবার দিচ্ছি এতে যে পরিমাণে খরচ হচ্ছে এটা ব্যয়বহুল। মানে মনে করেন 2টা গরু পালা সমান একটা বউ পালা, এত খরচ। খাবারের দামটা যদি সরকার একটু কমায় দিত তাহলে আমাদের দেশে গরু পালকদের অনেকটাই সুবিধা হতো। অন্তত পক্ষে প্রান্তিক লেভেলের যেসব গরু পালক তাদের অনেক সমস্যা কম হতো, তারা 2 টাকা আয় করতে পারত। দেখেন এত পরিমাণের খাবারের যে খরচ, এটা বলে বোঝানো সম্ভব না। আপনারা যারা গরু পালেন তারা অনেক ভালো করে জানেন যে গরুর খাবারের দামটা ঠিক কত বেশি। তো এই বেশি দামের খাবার তো উপায়ও নাই, আসলে খাওয়ানো লাগবে। এখন গরুর পেট আছে, গরু না খাওয়ালে তো হবে না। বিগত 2-2.5 মাস ধরে আমি এই গরুগুলোকে পালতেছি। অলরেডি আমার অনেক টাকা খরচ হয়ে গেছে এদের পিছনে। এখন আবার খ্যারের দাম বেড়ে গেছে, অতিরিক্ত দাম বাড়ছে। আমাদের বগুড়াতে একটু শহর অঞ্চলের দিকে মনে করেন যে খড় হলো 200 টাকা করে বোঝা লাগাছে, অর্থাৎ এক বোঝাতে 25টা আটি থাকে। তাহলে বোঝেন আমরা কি খাওয়াবো? সামান্য একটা খড়, যে খড়ে কোনো প্রকারের পুষ্টি নেই, কোনো কিচ্ছু নাই, সেই জিনিসটারই এরকম একটা দাম হাঁকাছে। এই সিন্ডিকেটগুলো ভাঙ্গার কোনো বুদ্ধি নাই আমার যেটা মনে হচ্ছে। এই সিন্ডিকেটগুলো যদি একবার ভাঙ্গা গেল নি তাহলে গরু পালকদের জন্য অনেক সুবিধা হতো। আমার না হয় 2 গরু, আমার তো অত একটা খরচ হয় না। তো যাদের এখন 15-20টা গরু আছে তাদের তাহলে কি পর্যায়ের খরচ হচ্ছে একটা বার ভেবে দেখেন, তাদের কতটা কষ্ট হচ্ছে। কিন্তু পরিস্থিতি এখন গরু কিনে ফেলছি, এখন তো গরুকে খাওয়াতেই হবে, না খাইয়ে রাখলে তো হবে না। একদিকে পরিশ্রম করা লাগে, যত্ন করা লাগে, আবার এই রকম দামে খাবার কেনা লাগে। আর আমাদের এইদিকে পর্যাপ্ত পরিমাণ জমিও নাই যে যেখানে ঘাসের আবাদ করব, কিংবা ওখানে যে বেঁধে রেখে আসলাম ঘাস খালো, এইরকম কোনো অপশন নেই। সব কিছু অর্থ টাকা দিয়ে কিনেই খাওয়াতে হবে। না কিনে খাওয়ালে মনে করেন যে গরু না খেয়ে শুকিয়ে হাড্ডি হয়ে যাবে। যেমন হাড্ডি কিনে নিয়ে আসছিলাম আর কি, আবার ওই রকমই হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন দামি খাবার খাওয়ালে কি হয়। দামি খাবার খাওয়ায় আমি আমার এই কালো গরুকে অনেকটাই পরিবর্তন করছি। এই গরুটা কী রকম ছিল আর এখন কেমন হয়ে গেছে। এই গরুর তো আগে মনে করেন যে পিছন পাটটা এতটা চিকন ছিল যেটা বলার বাহিরে, খুব শুকনো ছিল, খুব বেশি শুকনো ছিল। তো সেই ক্ষেত্রে এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তার পরিবর্তন করাতে কিন্তু ভাই ফ্রিতে পরিবর্তন হয়নি। পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার দেওয়া লাগছে, পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়া লাগছে, খড় দেওয়া লাগছে, ভিটামিন দেওয়া লাগছে, কৃমি ওষুধ খাওয়ানো লাগছে। কোনো কিছুর কিন্তু কমতি রাখা হয়নি। তারপরেও এখনও কিন্তু সেই রকম একটা মোটা হয়নি। সামনে আরও সময় আছে, এখনও প্রায় 4-5 মাস এদেরকে যদি আমি পালন করতে পারি আর ঠিক মতো যদি কৃমিনাশক ওষুধটা দিতে পারি, জিঙ্ক খাওয়াতে পারি, লিভার টনিক দিতে পারি, তাহলে গরুগুলো আরও পরিবর্তন হবে, গরুগুলো সুন্দর হবে। কিন্তু যে এত পরিমাণে যে খরচ করতেছি গরুগুলোর পিছনে, আমার ঠিক জানা নেই যে আমি গরুগুলো বিক্রি করে ন্যায্য মূল্য পাবো কি পাবো না। ন্যায্য মূল্য না পাইলে আসলে কিছু করার নাই। এটাও শুধুমাত্র এখন মনে হচ্ছে যে মনে করেন সিস্টেমটা এরকম যে টাকা জমা করার একটা সিস্টেম। মনে করেন যে টাকাটা বাহিরে ওড়াতাম সেই টাকাটা এদেরকে খাওয়ায়ে বিক্রি করে যা খাওয়াইছি সেটাই হয়তো উঠে আসলো, তার থেকে হয়তো 10-20 টাকা লাভ হলো, হয়তো বা এমনটা হলেও হতে পারে। তারপরেও আশা রাখি যে সামনে ভালো কিছু হবে, খাবারের দাম হয়তো বা কমবে আশা করি। এই তো সামনে এখন ধানের সিজন আসতেছে, এখন মনে করেন যে ধানের দাম কমবে। তো ধানের দাম কমলে ধানের গুঁড়োর দামও কমে যাবে, ধানের আটার দামও কমে যাবে। তবে আমার একটা ভুল, সিজনের টাইমে যে সিজনের যে জিনিসটার আবাদ হয় ওই সময় ওই জিনিসটা অল্প করে হলেও কিনে স্টক করে রাখতে হবে, তাহলে পরে যে সমস্যা হবে না। কারণ বড় বড় ব্যবসায়ীরা কিন্তু এই গেমগুলোই খেলে।
বিশেষ করে যারা গরুর খাবারের ব্যবসা করে তারা কিন্তু অনেক আগে কম দামে খাবার কিনে রাখে, তারপরে মনে করেন যে সেটা বেশি দামে বিক্রি করে। তবে খাবারের যে দাম, এই দাম হিসেবে এই গরুগুলোকে লং টাইম পাললে হয়তো বা বেশি লাভ হবে। আমার সিক্স সেন্স যেটা বলে আর কি, এই 2 গরুকে যদি 1 বছর পালন করি অর্থাৎ 12 মাস, 12 মাসে হয়তো 2 গরুর পিছনে আমার টোটাল খরচ হবে ওই 50,000। তো 50,000 টাকা যদি খরচ করি লাভও হবে 50,000, এমনটা আমার মন বলে। তো আসলে লং টাইম একটা জিনিস বোঝেন, অবশ্য 2 গরু দিয়ে কখনো একটা পরিবার চলে না, সংসার চলে না। 2 গরু হলো একটা সাধারণ মনে করেন যে এমনি লালন পালন করা হচ্ছে, যে 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, আস্তে 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 মনে করেন যে বংশ বিস্তার করার জন্য আর কি অল্প দিয়ে শুরু করা। তবে যাদের টাকা পয়সা আছে অনেক বেশি, তারা মনে করেন যে গরু দিয়েই সংসার চালাচ্ছে, গরু দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে। আসলে এখন আমি জানি না আমার ভাগ্যে কি আছে, আমার আসলে থেকে থেকে মনটা খুব খারাপ হয়ে যায় যে আসলে টাকা পয়সার অভাবে আমি এক্সট্রা গরু কিনতে পারছি না। আমার যে পুঁজি ছিল আমি সেই পুঁজি দিয়েই কিনছি, এখন যে খাবার খরচটা চালাচ্ছি সেটাও মনে করেন যে মায়ের থেকে নিয়ে সেটা চালান লাগতেছে। প্রতি মাসে ধরে রাখছি 4,000 টাকা করে খরচ, তো এই টাকাগুলো মায়ের থেকে নেওয়া লাগতেছে। তো নিতেও এখন আমার লজ্জা লাগে। এই কারণে লজ্জা লাগে যে এটা তো আমার টাকা না, মায়ের টাকা। তারপরেও দেখা যাক কত দূর আগাইতে পারি। আসলে মায়ের ঋণ শোধ করা অসম্ভব। মায়ের ঋণ কখনোই কোনো সন্তান শোধ করতে পারবে না। নিজের শরীরের চামড়া যদি সব কটা খুলে যদি জুতা বানানো হয়, জুতা বানিয়ে যদি মাকে দেওয়া হয়, তারপরেও তার ঋণ শোধ করা সম্ভব না। আসলে মা তো মাই, এটা আসলে বোঝাই যায়। তারা চিল্লায়, তারা গালি দেয়, তারাই আবার দিন শেষে আপন করে টেনে নেয়, তারাই পাশে থাকে সব সময়। অন্য কেউ কিন্তু পাশে থাকে না এই দুনিয়াতে। আউটসাইড যারা আছে, আত্মীয় স্বজন বলেন, ভাই ব্রাদার বলেন, দূর সম্পর্কে বলেন, বন্ধু বলেন, বান্ধবী বলেন, এরা মনে করেন যে ওয়ান টাইম গ্লাসের মতো, এরা আজ আছে তো কাল নাই, এমনটাই। তো আমি আর একটা জিনিস খেয়াল করতেছি যে আমার গরুকে আমি যখন ব্রাশ দিয়ে ঘষে ঘষে গোসল করে দিই, তার শরীর থেকে অটোমেটিক পর্যাপ্ত পরিমাণের লোম ওঠে। অর্থাৎ তার শরীরের যে মানে দুধের লোমগুলো ছিল আর কি, এর তো মনে করেন যে দুধ ছাড়ার মনে হয় কেবল 1 থেকে 1.5 মাস হয়েছে। মানে দুধের গরু কিন্তু আমি কিনে নিয়ে আসছিলাম, মানে দুধ ছাড়েনি এমন গরু নিয়ে আসছিলাম। এই গরু জাস্ট হাতে পায়ে লম্বা একটা ফ্রেম, ছোটোখাটো একটা ফ্রেম এটা। তো এই ফ্রেমটাকে যে আমি নিয়ে আসছি, তাই তো ঘষে ঘষে যে গোসল করে দিচ্ছি, এর গা থেকে অনেকগুলো লোম ওঠে। আমি এই লোমগুলো আপনাদেরকে আমি দেখাবো, আপনারা আমার ভিডিও দিতে থাকুন আর শোনেন। তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করেন। আমি আপনাদের মাঝে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসব। আর আমার পরীক্ষা চলতেছে, আমি ডিগ্রি 2nd ইয়ারে ওঠার জন্য পরীক্ষা দিচ্ছি। আমি আর সুলতান কলেজের একজন ছাত্র, আমার পরীক্ষার সিট পড়ছে আজিজুল হক কলেজ বগুড়া। আসলে আমি বগুড়ার স্থানীয় ছেলে, আর আমি ছাত্র খুব একটা ভালো না, তবে এই বাপ মায়ের মান সম্মানের খাতিরে আমি শুধু পড়ালেখাটাকে আমি চালু রাখছি। যে মূর্খ হয়ে থাকলে আবার মনে করেন যে সমাজের লোক, আত্মীয় স্বজন, তারা মনে করেন যে সামান্য দাওয়াতটাও দিবে না, আর তারা ব্যবহার করবে, তারা তাদের যত নিচু কাজ আছে সেই কাজগুলো আমাকে দিয়ে করে নেওয়ার চেষ্টা করবে। তো আসলে আত্মীয় স্বজনদের আমি অনেক রেসপেক্ট করি, তবে ভালোবাসি না। কারণ তারা কেমন আমার সেটা জানা হয়ে গেছে, আমি সেটা বুঝি। ওই হাতে গোনা 2-1 জন আছে যারা আমাকে মুখ দিয়ে না অর্থ দিয়ে হেল্প করছে, তাদেরকে আমি অনেক ভালোবাসি। কারণ ভাই, মুখ দিয়ে সবাই সান্ত্বনা দিতে পারে, কিন্তু কাজ কয়জন করে, অর্থাৎ টাকা দিয়ে কয়জন হেল্প করতে পারে। আমি বলতেছি না যে টাকা দিলে ভালো, না দিলে কালো। আরে ভাই, অবশ্যই টাকা দিলে ভালো, না দিলে কালো। মুখ দিয়ে সান্ত্বনা দেওয়াই যায়, কিন্তু টাকা দিয়ে সান্ত্বনা কয়জন দেয়? তো এর হলো কথা। আমি আমার গোষ্ঠীর মধ্যে আমার বাপ ছিল সব থেকে গরিব। বাপের মনে করেন অন্যান্য যত আত্মীয় স্বজন, মানে আমার যেগুলা মানে আত্মীয়, তারা সবাই মনে করেন যে ধনী।
তাদের সবারই ফ্ল্যাট বাসা, মনে করেন যে সরকারি চাকরি করে, লাখ লাখ টাকা ইনকাম করে। অথচ আমার বাপের ইনকাম ছিল মাত্র 20 থেকে 30 হাজার টাকা, তাও হয়তো বা মাঝে মাঝে হতো, তারপরেও হতো না, ঠিক ঠিকানা ছিল না তেমন। হয়তো বা এই মাসে হতো, ওই মাসে হতো না, কারণ আমার বাপ ছিল একজন ব্যবসায়িক। তো আমি আমার বাপের প্রতি অনেক কৃতজ্ঞ। বাপ যতদিন বেঁচে ছিল অনেক করছে আমাদের জন্যে, 3 বেলা খাওয়াছে। আর খাওয়ার কথা বলতে আমার বাবা মনে করেন যে সংসারের প্রতি খুব ভালো একটা মানে কেয়ারফুল ছিল। মনে করেন যে যাবতীয় খাবার খরচ বলেন যেটা, কখনোই খারাপ খাবার আনতো না, সবসময় চেষ্টা করতো ভালো ভালো খাদ্য খাবার নিয়ে আসার। তো আমি মনে করি যে বাবারও ঋণ কোনোদিন শোধ করা সম্ভব না। এই পৃথিবীতে প্রত্যেকটা বাবাই মনে করেন যে অনেক দিন বেঁচে থাকুক, এটাই দোয়া। কারণ একটা পরিবারের মাথায় কিন্তু বাবা, আর সে বাবা যদি না থাকে তাহলে কিন্তু এই পরিবারের কিন্তু মনে করেন যে ব্যালেন্সটা ঠিক থাকে না। তো এখন আমার যেহেতু বাবা নাই, তো পরিবারের ব্যালেন্স এখন পুরোপুরি আমার মায়ের হাতে চলে গেছে। তো আমার মা মনে করেন যে অনেক পরিশ্রম করে, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করে তারপরে আমি দোকান খুলে দিই, আমার মা যে দোকানে বসে, আমি এদিকে এসে 2টা গরুর সেবা করি। যেমন যখন কাজ করতেছি গরুর, এই কাজগুলো আমি করি। এই কাজগুলো শেষ করে আমি নিজে গোসল করি, গোসল করে খাওয়া দাওয়া করে আমি দোকানে যেয়ে বসি। তারপর মা আবার বাসায় আসে, এসে মনে করেন রান্না বান্না করে একটুখানি রেস্ট নেয়। তো দেখেন কতগুলো লোম উঠছে, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে লোম ওঠে। তো যাই হোক, তারপরে রান্নাবাড়ি করে মা এসে একটু রেস্ট করতে যখন মনে করেন ওইদিকে আমি দোকানদারি করি, আমি দোকান বন্ধ করে 3টের দিকে বাসায় আসি। বাসায় এসে খাওয়া দাওয়া করে হয়তো বা 1 ঘন্টা রেস্ট করে দোকানটা যে খুলে দেয় আম্মু, যে তারপর দোকানে বসে। মানে আসরের নামাজও আসরের আজানও দেয়, আমার মা নামাজটা শুধু পড়ে। নামাজ পড়ার পরে মনে করেন যে আমার মা দোকানে যেয়ে বসে। তারপরে আমি আবার বাসায় এসে এই সেম গরুর মনে করেন যে গরুর যেটুকু কাজ করার প্রয়োজন, গরুকে খাবার দেওয়া থেকে শুরু করে যতটুকু যত্ন, এটা করার চেষ্টা করি। খাবার দাবার দেওয়ার পরে আমি তারপরে দিতে মনে করেন মাগরিবের আজানটা পড়ে যায়। মাগরিব আজান দিলে মনে করেন আমি আবার চলে যাই দোকানে, কারণ আমার মা নামাজ পড়ে। আর আমি চাই না যে আমার কারণে আমার মায়ের নামাজ মিস হোক। তো আমি চেষ্টা করি নামাজের টাইমগুলোতে আমি দোকানে চলে যাই, যেন আমার মা যেন নামাজটা পড়তে পারে। আমি নিজে নামাজ পড়ি না, ঠিক আছে, আমার হিসাব আমি দিব, কিন্তু আমার মাও নামাজ পড়বে, এটাই আমার সবথেকে বড় চাওয়া পাওয়া। তো এখানে এটাই। তো এভাবেই মনে করেন যে প্রত্যেকটা দিন পার করতেছি রুটিনের সাথে, যার কারণে আমি চাইলেও এখন বাইরে তেমন একটা ঘুরতে পারি না, কাউকে সময় দিতে পারি না, কারোর সাথে আড্ডা দিতে পারি না, আর কারো চোখে মনে করেন যে ভালোও হতে পারি না। আমার ব্যবহার, আমার কথাবার্তার ধরন অনেকটাই বাজে। আসলে একা থাকতে থাকতে মনে করেন যে আমি অনেকটাই রুড হয়ে গেছি। আমার ব্যবহার মানে কি আর বলবো, অনেকটাই বাজে হয়ে গেছে। আমি এখন যে কথা বলতেছি হয়তো মুখ খারাপ করতেছি না, কিন্তু আমি অন্যান্য সময় যখন কথাবার্তা বলি, আমার কথায় মনে করেন যে একটার সাথে একটা করে মুখ খারাপ থাকবে। মনে করেন যে আমার মস্তিষ্ক ঠিক ঠিকানা নেই, আসলে ঠিক নাই, সবসময় ভুল ভাল চিন্তা করি। মানে সবসময় ভাবি যে আসলে আমার ফিউচার কি, আমি কি করব, আমার টাকা নাই, আমার শখ আছে আমি 10টা গরু পালবো, কিন্তু আমার গরু আছে 2টা। তখন আমার মা আমাকে বোঝায় যে দেখ বাবা, আসলে টাকা নাই তো কি হয়েছে, তোর ঘরে 2টা গরু আছে, তুই এই 2 গরুর যত্ন কর, তুই এই 2 গরুকে পাল, আল্লাহ যদি দেয় তোকে এই 2টা থেকে অনেকগুলো গরু দিবে, ধৈর্য ধর, একদিনে মানুষ বড় হয় না। তো আসলে মা যেটা বলে এটা সত্য কথাই বলে। আমি এই কথাটা ভেবে মনে করেন যে নিজের মনকে সান্ত্বনা দিয়ে আমি এখন এই 2 গরুর পেছনে আমি সময় দিচ্ছি। আর যেগুলো কবুতরগুলো পারি, এগুলো ভাই সম্পূর্ণ শখ করে পালা। কবুতর থেকে বিন্দু পরিমাণ 5 পয়সা আমার লাভ হয় না, বরঞ্চ আমার ওখানে লস। আমার ধরে নেন কবুতর আছে 20টার মতো, 20টা কি 16-17টার মতো, আমি আসলে ওভাবে গণিনি। তো আমার এই কয়টা কবুতরের পিছনে আমার যে পরিমাণে খরচ হয়, আসলে সিন্ডিকেটের বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। মিডল ক্লাস ফ্যামিলি লোকদের মনে করেন কোনো কিছু করার সামর্থ্য হয়ে ওঠে না, কোনো কিছুই না। এই যে কবুতরগুলো যে পালি, এর পিছনে আমার যে পরিমাণে খরচ হয় আমি সেটা বোঝাতে পারবো না। সামান্য মিক্সচার খাবার যে কবুতরের, এটা আমাদের এখানে 50 টাকা কেজি, কোনো দোকানে আবার 55 টাকা কেজিও লাগাচ্ছে। তো সিন্ডিকেটটা এরকম। ধান
ধান মনে করেন যে কোনো কোনো দোকানে 35 টাকা কেজি, কোনো কোনো দোকানে 38 টাকা কেজি। মানে খাবারের যে এত দাম, মানে তাহলে মানে মানুষ কিভাবে চলবে বলেন? শখ থেকে তো কবুতর পালাতে, এই কবুতরগুলোকে আমি বাধ্য হয়ে সকালবেলা নিজে ভাত খেয়ে নিজের মনে করেন থালি থেকে অল্প কিছু ভাত মনে করেন আমি আলাদা করে আমি ওদেরকে দিই, সেটা ওরা খায়। আবার বিকেলবেলা সামান্য কিছু ধান আমি খাইতে দিই, যেটা ওরা খায়। আমি জানি ওদের পেটটা হবে ভরে না, তারপরও কি করব, কষ্ট দিয়ে হলেও আমি পালতেছি। যে কোনো একদিন হয়তো আমি আর্থিকভাবে আমার উন্নতি হবে, তখন আমি ওদেরকে পেটটা ভরে খাওয়াবো। তারপর আমার 2টা কুত্তা আছে, এই 2 কুত্তা দেখেও আমার অনেক বেশি মায়া লাগে যে মানে আমি ওদেরকে পেট ভরে মনে করেন 3টে বেলা খাওয়াতে পারি না। মানে দেশি কুকুর এরা সেই জন্য করে কি জানেন, সকালে বাসা থেকে বের হয়ে এই মানুষের পেছনে ওই মানুষের পেছনে ছোটে। তো ওদের দেখেও আমার অনেক বেশি খারাপ লাগে। যা আমার কাছে যদি অর্থ থাকতো, আমি এদের পেটটা ভরে 3টে বেলা খাওয়াতে পারতাম, তাহলে এদের ওই মানুষের পেছনে ঘুরপাক খাওয়া লাগতো না, মানুষের লাথি খাওয়া লাগতো না, মানুষের ছি কথা শোনা লাগতো না। এইগুলো বিষয়ে ভাবলে আমার অনেক বেশি খারাপ লাগে যে এই অসহায় কুকুরেরও আমি সেবা করতে পারি না। তবে আল্লাহর কাছে একটাই চাওয়া, কোনো এক সময় আমার উন্নতি হবে আর আমাদের কুকুর যেন হায়াতে বেঁচে থাকে, তাহলে আমি তাদেরকে আমি পেটটা ভরে খাওয়াবো, এটা আমার শখ। আর তারপরে আমার বিড়ালও আছে 2টা বিড়ালের মধ্যে একটা মনে করেন যে 2 বিড়ালেকে আমি ঠিক সেভাবে আমি খাওয়াতে পারি না, যদিও চেষ্টা করি। কারণ আমি নিজে মনে করেন যে মাছ ছাড়া মনে করেন যে আমি চলতে পারি না, আমার মাছ লাগে। আমি যে আমি যে খাই, আমার খাবারের প্লেটে যদি মাছ না থাকে, আমার মনে করেন যে খাওয়া দিন মনে করেন যে আমার মাদাস করব। তো সেই সুবাদে আমি আমার ভাগের মাছ থেকে অল্প কিছু মাছ আমি সাইড করে সেটা দিয়ে আমি বিড়ালগুলোকে আমি ভাত মাইখা দিই। তো বাসায় যখন মাছ থাকে না, তখন আমার ওই বিড়ালগুলোও অনাহারে থাকে। কিন্তু 2টা বিড়ালের মধ্যে একটা বিড়াল মেয়ে আর একটা বিড়াল ছেলে। মেয়ে বিড়ালের নীতিটা এরকম, হোক যদি আমি একবেলা নাও খাইতে দিই, ও আমার বাসা থেকে বের হবে না, ও না খেয়ে থাকবে, শুধু ম্যাও ম্যাও করবে। মানে ও তো অবলা প্রাণী, বউয়া প্রাণী, তো বোঝে না, তো জানেনি খিদা লাগলে যেমনটা করে, তারপরে কিন্তু বাসা থেকে যায় না। তো খাবারটা তখন দিতে পারে না, তখন অনেক বেশি খারাপ লাগে যে আসলে কি একটা অবস্থা। আর এইদিকে যেটা ছেড়ে বেলার, ওই আবার করে কি, ক্ষুধার জ্বালা আর বড় জ্বালা। ও মনে করেন যে এই বাসা প্রত্যেকটা বাসায় যায়, যদি কেউ হয়তো একটু খাতে দেয়, আবার কেউ হয়তো লাঠি দিয়ে মানে ধাবার দেয়। যার যে রকম মন মাইন্ড, যার যে রকম চরিত্র, সে এইভাবে মনে করেন যে বিড়ালগুলোরও জীবন চলতেছে। আসলে আমার খারাপ লাগে। আমার যদি কখনো উন্নতি হয়, আমার বাসায় সব সময়ের জন্য মাছ থাকবে, আমি আমার বিড়ালগুলোকেও আমি পর্যাপ্ত পরিমাণের খাবার দিয়ে আমি লালন পালন করব। তারা যেন বাহিরে না যায়, মানে তাদের বাহিরে যাওয়ার মুডটাই আসবে না, কারণ বাসাতেই তারা খাবার পাচ্ছে। এমন একটা ব্যবস্থা করার আমার অনেক বেশি শখ। তো আমি জানি না এটা কবে সম্ভব হবে, তবে আল্লাহর কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন যেন আসলে আজ না হোক আজকের বারে যেন আমি কাজগুলো করতে পারি। আর আমি চাই যে আমার বিড়ালগুলো বেঁচে থাকুক, মানে আমার শখ আছে ওদেরকে আমি পেট ভরে 3 বেলা করে আমি খাওয়াবো। তো এগুলো হলো আমার মনে করেন যে খারাপ লাগার কারণ, আমার মস্তিষ্কের মধ্যে এগুলো সবসময় ঘুরে। আর আসলে মানুষকে কখনোই দাম দেয় না, মানুষের যোগ্যতাকে দাম দেয়। সাপোজ আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনার অনেক পাওয়ার আছে, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে একদিন কি করলেন, একটা ছেঁড়া ফাটা কাপড় পরে একটা অচেনা জায়গায় যেয়ে ভেস ধরলেন। আপনি একজন বেকার লোক, আপনার কোনো যোগ্যতা নাই। আপনি কি করলেন, মানুষদের সাথে কথা বলার চেষ্টা করতেছেন, মানে যারা সুন্দর পোশাকধারী লোক, কথা বলার চেষ্টা করতেছেন, হেল্প চাচ্ছেন বা একটু উচ্চ স্বরে তাদের সাথে কথা বলতেছেন, তখন দেখবেন তারা উল্টো আপনার গায়ে হাতও তুলতে পারে, আপনাকে অপমানও করতে পারে, আপনার সাথে জানাতা করতে পারে। কিন্তু সেই মুহূর্তে যখন আপনার আসল পরিচয়টা দিয়ে দিবেন যে আপনি অমুক সরকারি চাকরি করেন, আপনার এত পাওয়ার, তখন দেখবেন যে সেই চিল্লাচিল্লি করা লোকটাই আপনাকে বলবে, স্যার আমার ভুল হয়ে গেছে, সরি, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। কি বুঝলেন, আপনি যে একটা মানুষ, আপনার কিন্তু কোনো সম্মান নেই। যখনই আপনি আপনার যোগ্যতার কথাটা তাকে জানালেন, তখন কিন্তু আপনার
আপনাকে অটোমেটিকলি আপনাকে সম্মান করতেছে, আপনাকে সাফ সাফ ডাকতেছে। এটা কিন্তু আসলে আপনাকে ডাকতেছে না, আপনার যোগ্যতাকে ডাকতেছে। এই জন্য আমি মনে করি যে এই দুনিয়াতে মানুষ মানুষকে মূল্য দেয় না, মানুষ মানুষের যোগ্যতাকেই মূল্য দেয়। খুব খারাপ লাগে এই বিষয়গুলো। তো এই যোগ্যহীন জীবনে কবে যে উন্নতি হবে এটা আমার অজানা। তবে উন্নতি হোক, তবে অহংকার যেন না আসে আমার মনে। আমি চাই আমি এখন যেমন সাদা মাটা সহজ সরল একটা মানুষ, আমার যদি কখনো উন্নতি হয় আমি তখনও যেন এমন সহজ সরলই থাকতে পারি, আমার মনে যেন অহংকার না আসে। কারণ অহংকারীকে আল্লাহ তাআলা একদম ভালোবাসে না, অনেক বেশি ঘৃণা করে। আল্লাহ যদি চায় নিমিষে আপনাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারবে, আবার আল্লাহ যদি চায় আপনাকে পথের ভিখারি থেকে সারা বিশ্বের মধ্যে কোটিপতি 10 জনের মধ্যে একজন বানায় দিবে। তা আসলে সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যাকে যে লেভেলে রাখা প্রয়োজন আল্লাহ তাকে সেই লেভেলে সেইভাবেই রাখছে, সেই জায়গাতেই রাখছে। তো আপনি আমরা যতই চেষ্টা করি, আল্লাহ যদি না চায় আমরা কখনোই মনে করেন যে ওই পর্যায়ে উঠতে পারবো না যে পর্যায়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি। তো গরুর দেখলেন, গরুর কিন্তু সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। আমি গরুকে ফার্স্টে গরুর গোবরগুলো পরিষ্কার করলাম, তারপরে গরুকে গোসল করায় দিলাম। গোসল করানোর সময় গরুর গাগুলো আমি ব্রাশ দিয়ে ঘষে দিলাম যেন শরীরের সব ময়লাগুলো উঠে যায়। গরুর পায়ের খুঁড়োগুলো আমি ঘষে দিলাম, খুঁড়ার ময়লাগুলো যেন উঠে যায়। কারণ খুঁড়াগুলো পরিষ্কার রাখতে হয় এই কারণে, খুঁড়াগুলো যদি অপরিষ্কার থাকে ওখানে মাছি বসে মনে করেন যে রক্ত খেয়ে জায়গাগুলো মনে করেন যে এক প্রকারের জখম হয়ে থাকে। জখম হওয়ার পরে সেখান থেকে চলটা উঠে যায়, আর চলটা ওঠার পরে যদি জায়গাগুলো নোংরা থাকে তো সেখানে ইনফেকশন হয়। আর ইনফেকশন থেকে ওখানে মনে করেন আস্তে আস্তে মাছিরা যে বাজনা দেয় অর্থাৎ কি মানে মাছিরা ওখানে ডিম পারে, সেই ডিমগুলো মনে করেন যে ফুটে ওখানে মনে করেন যে পোকাতে পরিণত হয়। আর সেই পোকাটা করে কি ওই পায়ের মানে আশেপাশে যে পোকাগুলো দেয়, মানে গোস্তের যে পোকাগুলো হয়, ওই পোকাগুলো আবার সেই পায়ের মাংসগুলোই আস্তে আস্তে খাওয়া শুরু করে। তো খেতে খেতে এক সময় দেখবেন যে এমন ঢোর হয়ে যায় যে আপনার একটা নখ আপনি মনে করেন পুরোটাই ঢুকে দিতে পারবেন, কিন্তু ভিতরে কোনো মাংস থাকে না। তো এটা হলো একটা সমস্যা। এজন্য আপনারা চেষ্টা করবেন গরুদের পা থেকে শুরু করে গোটা শরীর, মানে গরুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যদি শীতকালও হয়ে থাকে আপনার গরুকে যদি গোসল করানোর ইচ্ছা নাও হয়, অন্তত গরুর পাগুলোকে আপনারা ঘষে ধুয়ে দিবেন 2 বেলা করে যদি পারেন, মানে আর না হলে 1 বেলা করে ধুয়ে দিবেন তাহলেই হবে। আর গরুর পায়ে মাছি বসবে, মানে মাছি মশা আটকানো আসলে সম্ভব না, এটা আল্লাহ তাআলার সৃষ্টি একটা প্রাণী, এদের কাজই হলো মনে করেন যে এরা করবে। তো আমি এক হুজুরের কাছ থেকে শুনছিলাম যে মশা নাকি প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষের শরীরের বাজে রক্ত খায়, এজন্য মশাকে নাকি মারাটা ঠিক না। তো হুজুরের এই কথার কতটা সত্য আমার জানা নেই, কারণ আমি নিজে কোরআন শরীফ পড়া শিখছি কিন্তু আমি কোরআন শরীফের বাংলা আমি জানি না। তো আমি যদি কোরআন শরীফের বাংলাগুলো যদি নিজে যদি পড়তাম, যদি বুঝতাম, তাহলে হয়তো আমি বুঝতে পারতাম যে আসলে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। কারণ আমাদের কোরআন শরীফে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, প্রত্যেকটা ব্যাপার মনে করেন যে দেয়া আছে। তো মনে করেন এই জন্য গরুর পায়ের যত্ন নেবেন, তাহলে গরুর এক কথায় খুরা রোগ হবে না। আর সচরাচর খেয়াল করবেন মাঝে মাঝে গরুর পায়ে মাছি কিন্তু কামড় দেয়, এটা আপনারা খেয়াল করবেন। আর কামড় দিলে দেখবেন ওই চামড়াগুলো একটু ফুলে থাকে, মানে হাত দিলে বুঝতে পারবেন যে লেভেলে নেয় চামড়াগুলো, বুঝছেন, একটু ফুলে আছে। তো এই ফোলা চামড়াগুলো দেখবেন যে অটোমেটিকলি 2-1 দিন পরে ওইটা চামড়া উঠে আসে। তো উঠে আসার পরে জায়গাটা মনে করেন যে শিলার মতন হয়ে থাকে, মানে একটু মানে আপনার শরীরের চামড়া যখন ছিলে দেয় তখন দেখবেন একটা দাগ হয়ে থাকে না, জায়গাটা মানে কেমন একটা যেন হয়ে থাকে, তখন আপনারা কিন্তু স্যাভলন লাগান। তো গরুর পায়ে স্যাভলন লাগায় কোনো লাভ নাই, ওইখানে আপনারা কি করবেন, হেক্সোসল ঢাইলা দিবেন, আর তা না হইলে পটাশিয়াম আছে একটু পটাশ দিয়ে দিবেন, তাহলে ওই জায়গাটাতে মাছি বসবে না। আর মাছি না বসতে পারলে ওই জায়গাটাতে পোকাও দিতে পারবে না, সো তাড়াতাড়ি মনে করেন যে শুকে যাবে। তো এটা হলো সুন্দর একটা বুদ্ধি।
আর গরুর গোয়ালঘর এই দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার রাখছি, এই রকম পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো আর আমি যে সাদা বালতিটা দেখতে পাচ্ছেন, এই বালতিতে আমি ভর্তি পানি ভরালাম, কারণ গরুদেরকে এখন দানাদার খাবারটা যে আমি দিব, গরুরা দানাদার খাবারটা খাবে, খাওয়ার পরে তাদের শরীরে মনে করেন যে প্রচুর পানির প্রয়োজন হয়। মানে আমি দানাদারের সাথে আমি বেশি একটা পানি দিই না, কারণ অতিরিক্ত পানি দিয়ে যদি আমি দানাদার খাবারটা দিই, সাপোজ 1 কেজি দানাদারের মধ্যে আমি 10 কেজি পানি দিলাম, দিয়ে মনে করেন আমি ঘাইটা মনে করেন গরুকে দিলাম। হ্যাঁ, গরু কিন্তু খাবে, গরু খাবে না তা কিন্তু না, গরুকে দিলাম, গরু খাইয়া মনে করেন যে পেট অনেক বড়, মানে পেট বল করলো, কিন্তু এতে কোনো লাভ নেই। আপনি মানুষ হিসেবেই ভাইবা দেখেন, ডাক্তারেরাই বলে যে ভাত খাওয়ার পরে, মানে ধরে নেন এখন আপনি ভাত খাচ্ছেন, ভাত খাওয়া শেষ, প্লেটের খাবার শেষ, আপনি এখন যদি 2-3 গ্লাস পানি যদি খান, আপনার শরীরের উন্নতি হবে না। এটা সত্য একটা কথা। ভাত খালেন, খাওয়ার পরে অল্প কিছু পানি খান, খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি পর্যাপ্ত পরিমাণের পানি খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই সেম মনে করেন যে গরুদের ক্ষেত্রেও এই রকমই। তো আমি মনে করেন গরুদেরকে ফার্স্টে দানাদারটা দিই, আমি মনে করেন অল্প কিছু পানি দিয়ে মিশ্রিত করে দিই, তো ওরা সেটা খায়। খাবারটা যখন শেষ হয়ে যায়, তারপরে আমি গরুরকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রাখি। গরুর যখন মনটা চায়, গরুর যখন মন চায়, গরু নিজে নিজেই ওখান থেকে পানি খায়। সারাদিন ওর যখন মন চাবে ও পানি খাবে। আমি বালতি ভর্তি করে পানি দিয়ে রাখি। আসলে পানি খেতে খেতে পানি বেঁচেই যায়, মানে এত বেশি পানি খেতেই পারে না যতটুকু প্রয়োজন। আর গরমের দিন তো পানি পিপাসা তো লাগে। একটা মানুষই তো মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর পর তার গলা শুকে যায়, পানির জন্য মনে করেন যে গলা শুকে যায়, পানি খেতে মন চায়। তো পানি না খেলে কি হয়, মানুষদের যে রকম প্রস্রাব হলুদ হয়, এই ডিহাইড্রেশনের কারণে প্রস্রাব হলুদ হয়, শরীরটা দুর্বল হয়ে যায়। তো এই রকম মানে গরুকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণের পানি এক্সট্রাভাবে না দেন, আমি কিন্তু সাদা পানির কথা বলতেছি, এক্সট্রা করে না দিয়ে রাখেন, তাহলে কিন্তু গরু কিন্তু ডিহাইড্রেশনে ভুগবে। আর এই গরমের দিনে যদি গরুকে গোসল না করান, তাহলে কিন্তু আপনার গরুর অনেক ক্ষতি হয়ে যাবে। গরুর উন্নতি তো দূরের কথা, গরুর উন্নতি হবে না, তবে 100% অবনতি হবে। যে অবনতিটার জন্য আপনার গরুর মানে অনেক ক্ষতি হবে, প্লাস আপনিও আর্থিকভাবে মানে ঝুঁকিতে পড়ে যাবেন, আপনার ক্ষতি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 গরুকে আজকে গোয়ালের ভিতরে খাইতে দিছি, কারণ আমার আজকে পরীক্ষা। তো আমি আজকে আমার বাছুরটিকে ছাড়বো না, কারণ আমার মা দোকানে বসছে। যদি আমি বাছুরটাকে ছেড়ে দিয়ে যাই, আল্লাহ না করুক বাছুরটা যদি বাসা থেকে বের হয়ে যদি চলে যায় বাহিরে, আসলে খোঁজা অনেক সমস্যা হবে। আর আমাদের বগুড়া শহরে চোরের অভাব নেই। আমাদের বগুড়া শহরে মনে করেন ভালো ভালো চেহারার মানুষেরা চোর, মানে এমন একটা ভ্যাস ধরে চলে, আসলে বুঝতে পারবেন না যে কে ভালো আর কে খারাপ। আর আমাদের বগুড়া শহরে শুধু চোর না, আমাদের বগুড়া শহরে টোকাই আছে, গুন্ডা আছে, মাস্তান আছে, তারপরে একদল ফিটিংবাজ আছে, একদল নেশাখোর আছে। মানে আমাদের বগুড়া শহরে কোনো কিছুর অভাব নেই, মানে চারোপাশে মানে সব ক্যাটাগরির মানুষ দিয়ে ভরা। তো দেখা যাচ্ছে বাসা থেকে বের হয়ে চলে গেল, এদের দলের মধ্যে যদি কেউ একজন পায়, তো দেখবেন যে গায়েব। মনে করেন যে 30,000-এর মাল ওরা 5,000 10,000 টাকাতে বিক্রি করে দিয়ে হিরোইন খাবে, না হলে মদ খাবে, না হলে গাঁজা খাবে, যেটা ইচ্ছে সেটা খাবে। তো এটা হলো আমাদের বগুড়া শহরের অবস্থা। আসলে আমাদের বগুড়া শহরটা প্রায় মনে করেন যে এগুলা দিয়ে ভরে গেছে। আমাদের দেশের পুলিশ প্রশাসনগুলা কিন্তু অনেক ভালো, আমি রেসপেক্ট করি। আমাদের দেশ বলতে আমি আমাদের বগুড়া শহরের কথাই বলি। আমাদের বগুড়া শহরের পুলিশ প্রশাসনেরা অনেক ভালো, তারা যথেষ্ট চেষ্টা করে মানে কন্ট্রোলে রাখার। আমার বাসার সামনেই মনে করেন যে মাঝে মাঝে পুলিশেরা এসে দাঁড়িয়ে থাকে, মানে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকে। আর প্লাস মানে চেকপোস্ট বসা আমার নিজের বাড়ির সামনেই, আমি দেখি মাঝে মাঝে। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা এই কাজগুলো যে করতেছে, এটা আসলে অনেক ভালো। তারা চেকপোস্ট বসায়, তারা কিন্তু ওই বাইকে সচরাচর মামলা দেয় না। তারা মনে করেন যে
যাকে সন্দেহমূলক মনে হয় তাকে শুধু চেক করে। তো এরকম চেক করতে করতে অনেক সময় দেখা যায় কারো কাছে গাঁজা পায়, কারো কাছে মনে করেন চাকু পায়, মানে আজে বাজে জিনিস পেলে তাকে মনে করেন যে থানায় নিয়ে যে জেল দেয়। তো এটা খুব একটা ভালো জিনিস। তো এইরকম যদি কন্টিনিউ তারা করতে থাকে স্যারেরা, তাহলে আমাদের এই বগুড়া শহরটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে, এই সিন্ডিকেটদের হাত থেকে মনে করেন যে বের হয়ে আসতে পারবে। আমাদের বগুড়া শহরে কিন্তু এখন বাইরের মানে যে অন্যান্য জেলারা কিন্তু ঘৃণা করে, মানে বগুড়া শহরের নাম শুনলে মানে তারা মানে একটু হিতস্ত বোধ করে। তা আসলে আমাদের বগুড়া শহরটা আমাদের কারণেই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত এগুলা টোকাইগিরি বাদ দিয়ে মানে নিজেদের মতন করে হালাল পথে ভালো কিছু করার চেষ্টা করা, যাতে করে মনে করেন যে কেউ আমাদের কাউকে খারাপ বলতে পারে না। আমি বলতেছি না যে আমাদের বগুড়া শহরের সবাই খারাপ, আমাদের বগুড়া শহরে অনেক ভালো মানুষ আছে ভাই, তাদের জন্য এখন আমাদের শহরটা টিকে আছে। সবাই যদি খারাপ হতো, আমরা যদি সবাই খারাপই হইতাম, তাহলে আমাদের শহরটা টিকে থাকতো না, আমাদের শহরটা ধ্বংস হয়ে গেল নি। তো এই যে 10টা ভালোর ভিড়ে একটা করে খারাপ থাকেই, এটাই 10 কথার এক কথা। আর তো এখন আসি গরুর কথাতে। গরুদেরকে তো গরুর গোয়াল ঘরটাকে যেহেতু পরিষ্কার করছি, গরুকে এখন খাইতে দিলাম, গরু খাবে। গরুর ঘরে যদি মাছির অত্যাচারটা একটু কম থাকে, দেখবেন যে গরুকে যে খাবারটা দিলেন, খাবার দেওয়ার পরে গরু শুয়ে থেকে কিন্তু রেস্ট নিয়ে কিন্তু জাবর কাটে। আর যদি মাছি থাকে না, তাহলে বেচারা কিন্তু খুব ডিস্টার্ব। দেখেন আমার গোয়ালে কিন্তু আপাতত কিন্তু মাছি নাই। মাছি যদি থাকতো না, তাহলে মনে করেন গরু কিন্তু কন্টিনিউ লেস লড়াতেই থাকতো। দেখেন মাছি কিন্তু একটু হলেও, মাছি নাই বলতেছি না, মাছি আছে। ধরে নেন 4 ভাগের মধ্যে 3 ভাগ মাছি নাই, 1 ভাগ আছে। সেই 1 ভাগ মাছি গরুকে ডিস্টার্ব করলে গরুর অতটাও সমস্যা হয় না। সাপোজ আপনাকে যদি একসাথে 10টা 15টা মশা এসে কামড়ানো শুরু করে, আপনি কিন্তু অতিষ্ঠ হয়ে যাবেন ভাই। যদি সেখানে 1টা 2টা মশা যদি কামড় দেয়, আপনি কিন্তু মানে সহ্য করতে কিন্তু আপনি কিন্তু মানে তো গুরুত্ব দেবেন না, ধ্যাত কামড়াক, ব্যাপার না। তো ব্যাপারটা কিন্তু এইরকমই। আর গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন, গরু গোয়াল ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গরুর গোয়ালে মশা মাছির চাপটা একটু কমই হয়। আর ভাই মাগরিবের আজান মানে আসরের আজান যখনই দিবে, আপনি কি করবেন, আপনার গরুর গোয়াল ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরুর পাগুলোকে জাস্ট একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এখন গরমের সময়, এখন গোয়াল ঘর যদি মানে একটু যদি ভেজাও থাকে, কোনো রকমের সমস্যা হবে না। তো গরুর পাগুলোকে ঘষে ধুয়ে গোয়াল ঘরটাকে একদম মনে করেন ধুয়ে দিলেন, ধুয়ে দিয়ে গরুদেরকে খাবার দিলেন, মাশাআল্লাহ দেখবেন যে। আর হলো একটা কয়েল জ্বালিয়ে দিবেন আসরের সময়। ওই কয়েলটা মনে করেন যে 5-6 ঘন্টা কি 7-8 ঘন্টা জ্বলার পরে আপনার রাত 11টার দিকে চেষ্টা করবেন গোয়ালে ঢুকে আরও একটা কয়েল জ্বালায় দেওয়ার। আর স্প্রিং কয়েল জ্বালানোর চেষ্টা করবেন। স্প্রিং কয়েলগুলো কেমন হয়, স্প্রিং কয়েল মনে করেন যে ওটার মেয়াদে থাকে 12 ঘন্টা, মানে 12 ঘন্টা ওটা জ্বলবেই, আস্তে আস্তে জ্বলবে ওটা, মানে তার আগে কিন্তু লিখবেন না, 12 ঘন্টা একটা লিমিট থাকে। তো ওই কয়েলটা জ্বালাবেন, তাহলে মনে করেন যে সারাটা রাত কয়েল জ্বলবে। আল্লাহর রহমতে গরুকে কিন্তু মশা কামড় দেবে না। আর মশার কামড় কিন্তু খুব খারাপ একটা জিনিস, মশারা কিন্তু ভাইরাস নিয়ে আসে। ধরে নেন আপনার বাসা থেকে কয়েক বাসা পরে একজন লোক গরু পালে, সেই গরুর মনে করেন আবার একটা বড় ধরনের ভাইরাস হয়েছে, সোয়াচের রোগ বলা যায় যেটা মনে করেন রক্তের মাধ্যমে পৌঁছে যায়। তো মশাদের তো সিস্টেম জানেনি, ধরে নেন মশাটা ওই বাড়িতেই গেছে, ভাইরাসওয়ালা বাড়ির যায়, মনে করেন ওই গরুর রক্ত খাইছে, খেয়ে আবার মনে করেন যে উড়ে আপনার বাসায় আসছে, আবার আপনার গরুর রক্ত খাইছে। তো মশারাতে প্রথমে সুচটা বসায়, তারপরে কিন্তু রক্ত খায়। তো মশার সূচের সাথে মনে করেন যে ভাইরাসটা লেগে থাকে, আর সেই ভাইরাসের কারণে কিন্তু ওই একটা মানে দূরের একটা গরুর জন্য কিন্তু আপনার বাসার একটা সুস্থ সবল গরু অসুস্থ হয়ে গেল, এতে কিন্তু আপনার ক্ষতি। এই জন্য একটু সাবধান হন, তাহলে গরুগুলোকে আপনারা ভালো রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর আমার নতুন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আমি যে ভিডিওগুলো ছাড়বো। তো আমিও আসলে লাইনে নতুন, আমি নতুন একটা উদ্যোক্তা, নতুন একটা গরু পালক। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু মানে পারি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তবে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার আজকে পরীক্ষা আছে, তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি যেন আমার পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। তো আবার আজকে হার্ড এক্সাম আছে, মানে আমার হিসাব বিজ্ঞান পরীক্ষা আছে।
আর আমি একটু হিসেব বিজ্ঞানে দুর্বল। যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।